দুঃখজনক কথা হচ্ছে কি, আজকে অর্থাৎ 14 জানুয়ারি শনিবার পর্যন্ত এই মোটরসাইকেলটির অফিসিয়াল দাম কিন্তু ঘোষণা করা হয় নাই। এজন্য আমি আপনাদেরকে বলতে পারতেছি না এটার দাম কত। তবে এতটুকু বলি, আজ এটার দাম হয়তোবা সর্বোচ্চ গেলে 2,65,000 টাকা পর্যন্ত হইতে পারে। পরবর্তীতে যদি আপডেট প্রাইস আছে সেটা তো আপনাদেরকে অবশ্যই জানাবো। আর বাংলাদেশে এটা কিন্তু পাওয়া যাচ্ছে হচ্ছে একটা মাত্র কালারে, সেটা হচ্ছে আমার পাশে যেটা কালো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো আমার বাম পাশে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা অনেক অনেক বাংলাদেশি মোটরসাইকেল চালকদের ক্রাশ। সেটা হচ্ছে বাজাজের পালসার N160। তো বাজাজের পালসার N160 বাংলাদেশে যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস, ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI, আর এদিকে ইঞ্জিন এমিশন টাইপ হচ্ছে BS6। ঠিক আছে, এটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে। ইন্ডিয়াতে আরেকটা ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। আর বাংলাদেশে যেটা আসছে ডুয়েল ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস। এছাড়া আর বাদ বাকি যা যা বৈশিষ্ট্য আছে সবকিছু কিন্তু ইন্ডিয়াতে ঠিক যেটা লঞ্চ হয়েছে ঠিক সেইটাই। তো চলেন এই মোটরসাইকেলটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে বা ইন্ডিয়ানটার সাথে এটার কোনো পার্থক্য আছে কিনা সেইটা আমরা একটু দেখি, ক্রস ম্যাচ করি। যদিও এই মোটরসাইকেলের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে এইটা আমরা দেখতে দেখতে কিন্তু বুড়া হয়ে গেছি, তারপরেও মনে আর কি একটু শখ জাগে যে বাংলাদেশে আসছে, এটার একটা রেকর্ড করে অন্তত স্মৃতি হিসাবে চ্যানেলটার মধ্যে রাখি আর আপনাদের সঙ্গে কিছু জিনিস ভাগাভাগি করি। চলেন শুরু করি। আর এই ভিডিওটা কিন্তু রেকর্ড করতেছি বাজাজ মোটরসাইকেলের অথরাইজড ডিলার SK ট্রেডার্স থেকে। তাদের অবস্থান হচ্ছে ঢাকার তেজগাঁ বিজয় সরণি লিংক রোডের র্যাঙ্কস ভবনের ঠিক উল্টা দিকে। র্যাঙ্কস ভবনের দিকে কিন্তু ব্যাংক এশিয়াও আছে, এই ব্যাংক এশিয়ার উল্টা দিকে হচ্ছে বা র্যাঙ্কস ভবনের উল্টা দিকে হচ্ছে SK ট্রেডার্স এর অবস্থান। এটার ইঞ্জিন কিন্তু 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন, এবং এই যে এদিকে লেখা আছে DTSI টুইন স্পার্ক। বাজাজের পালসারে আমরা অন্য আগে যেগুলোতে যা দেখছি DTSI টুইন স্পার্ক, এটার মধ্যেও কিন্তু একই অবস্থা। এটা নিয়ে কিন্তু অনেকের সন্দেহ আছে যে এটার মধ্যে মনে হয় DTSI দেয় নাই, মনে হয় টুইন স্পার্ক দেয় নাই। তো তাদের সন্দেহ কিন্তু দূর করে দিলাম, এটা হচ্ছে DTSI টুইন স্পার্ক। পাশাপাশি বলতে হচ্ছে এইটার ইঞ্জিন এমিশন টাইপ হচ্ছে কিন্তু BS6। এই যে দেখেন এটা যে BS6, এটার এটা প্রমাণ দিলাম। এই যে এক্সজস্ট পাইপের এই জায়গায় মোটা একটা অংশ, এটা হচ্ছে কিন্তু ক্যাটালিক কনভার্টার। সুতরাং সন্দেহ আর রইল না, এটা যে BS6 ইঞ্জিন। এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে কিন্তু 16 PS, যেটা 8750 RPM এ উৎপাদন হতে পারে। আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে কিন্তু 14.65 নিউটন মিটার, যা 6750 RPM এ উৎপাদন হতে পারে। এর বোর 58 মিলিমিটার এবং স্ট্রোক হচ্ছে 66.38 মিলিমিটার। তো এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে এইটা হচ্ছে কিন্তু একটা আন্ডার স্কোয়ার ইঞ্জিনের মোটরসাইকেল। পালসার NSও কিন্তু আমরা দেখছিলাম, ওইটা ছিল একটা আন্ডার স্কোয়ার ইঞ্জিনের মোটরসাইকেল। একইভাবে N160 কেও আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা আন্ডার স্কোয়ার ইঞ্জিনের মোটরসাইকেল। অর্থাৎ এইটা বোরের চাইতে স্ট্রোকের পরিমাণ বেশি। এই ধরনের মোটরসাইকেল গুলাতে কিন্তু টর্ক আসে বেশি। এর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কিন্তু FI, ফুয়েল ইনজেকশন। এটার যে FIটা সেটা হচ্ছে কিন্তু বশের FI ব্যবহার করা হয়েছে, খুবই ভালো কাজ করছে। বশের FI তো আসলে খুবই নাম করা। এর গিয়ারের সংখ্যা হচ্ছে 5টি। এই হচ্ছে এটার অয়েল কুলিং সিস্টেমের যে রেডিয়েটরটা, যেটা আমরা পালসার NS160 তেও কিন্তু দেখতে পাইছি। তবে একটা জিনিস আমার কাছে একটু খারাপ লাগছে, খেয়াল করেন এটার অয়েল কুলিং এর যে এই রেডিয়েটরটা, এটা কিন্তু একদমই ওপেন, সামনে কিন্তু কোনো ঢাকনা টাকনা কিচ্ছু নাই। NSও কিন্তু আমরা এরকম ওপেন রেডিয়েটর দেখছি। এই ওপেন রেডিয়েটরের সমস্যা হচ্ছে ধুলাবালি প্রচুর পরিমাণে আটকায়, বিশেষ করে বাইক ওয়াশ করতে গেলে পানির অতিরিক্ত চাপে এই মাঝখানে যে ভাঁজ ভাঁজ করা যে অংশগুলো আছে এগুলা কিন্তু নষ্ট হয়ে যায় খুব দ্রুত। স্টার্টিং মেথডের মধ্যে রয়েছে কিন্তু শুধুমাত্র সেলফ স্টার্ট। ঠিক আছে, এই যে শুধুমাত্র সেলফ স্টার্টের সুইচটা এটার মধ্যে, তাহলে কোনো কিক স্টার্ট আমরা দেখছি না। যদিও পালসার NS160 FI ABS যেটা বাংলাদেশে আসছিল, ওইটার মধ্যে কিন্তু আমরা একই সাথে সেলফ স্টার্টও দেখছিলাম, কিক স্টার্টও দেখছিলাম। সমস্যা নাই, এগুলা নিয়ে আসলে কোনো ঝুটঝামেলা হয় না। জাস্ট ব্যাটারির স্বাস্থ্যের প্রতি একটু সচেতন হলেই সেলফ স্টার্ট জনিত সমস্যা থেকে সহজে মুক্তি লাভ করা সম্ভব। এবার আসতেছি ব্রেকিং সিস্টেমে। এই হচ্ছে সামনের চাকার ব্রেক। সামনে তো এত বড় একটা ডিস্ক ব্রেক তো আছেই, তাছাড়া রয়েছে কিন্তু ABS। এই হচ্ছে ABS এর পার্টটা, এই হচ্ছে ডিস্ক। আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বাজাজের মোটরসাইকেলে বাংলাদেশে এই প্রথম আমি ব্রেক ক্যালিপার হিসাবে এই গ্রিমিকার
ক্যালিপার দেখলাম, এটা হচ্ছে সামনের চাকার ডুয়েল পিস্টন ক্যালিপার। আরেকটা জিনিস তারা একটু হলেও ভালো করছে, সেটা হচ্ছে এই যে হোস পাইপটা দিয়েছে কিন্তু হচ্ছে টেফলনের হোস পাইপ। আর যেহেতু বলছি যে এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস এর মোটরসাইকেল, তো এদিকে তারা একটা স্টিকার করে দিছে এবিএস ডুয়েল চ্যানেল। তো সুতরাং পেছনের চাকাতেও কিন্তু এবিএস রয়ে গেছে। এই যে চলে আসলাম পেছনের চাকায়, এই হচ্ছে ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস এর জিনিসপত্র। আর পেছনের চাকার যে ক্যালিপারটা, এটাও হচ্ছে কিন্তু গ্রিমিকার, এটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। আর এদিকেও যে ব্রেক হোস পাইপটা, এটাও কিন্তু দিছে তারা টেফলনের হোস পাইপ। আবার এদিকে পেছনের যে ব্রেক পাম্পটা বা মাস্টার সিলিন্ডারটা, এটাও হচ্ছে কিন্তু গ্রিমিকার। একইভাবে সামনের ব্রেকের যে পাম্পটা বা মাস্টার সিলিন্ডার, এটাও কিন্তু তারা ব্যবহার করছে গ্রিমিকার। এই যে এখানে কিন্তু গ্রিমিকা লেখা আছে। আগে আমরা দেখছি বাজাজের বাইকগুলোতে এডুরেন্সের সেটআপ ব্যবহার করতো, ঠিক আছে। তো এবারে চলে আসতেছি সাসপেনশনের ব্যাপারে। সামনে আছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং বেশ স্বাস্থ্যবান সাসপেনশন ব্যবহার করছে। সাসপেনশনটা কিন্তু আবার তারা ঠিকই এডুরেন্সের ব্যবহার করছে। এই যে বাজাজের বাইকে আমরা কিন্তু এডুরেন্সের টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের ব্যবহার প্রচুর পরিমাণে দেখতে পাই। আবার এইদিকে পেছনে অবশ্যই মনোশক সাসপেনশন রয়েছে। এই তো মনোশক সাসপেনশন দেখা যাচ্ছে। এবারে চলে যাচ্ছি টায়ারের ব্যাপারে। সামনের টায়ার থেকে শুরু করি। এই হচ্ছে সামনের টায়ার, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে কিন্তু এমআরএফ এর নাইলো গ্রিপ জেপার, ঠিক আছে। এটার সাইজ হচ্ছে কিন্তু 100/80 আর রিমের সাইজ হচ্ছে কিন্তু 17। টায়ারের গ্রিপের প্যাটার্নটা আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি। এ হচ্ছে টায়ারের গ্রিপের প্যাটার্ন। এবারে চলে যাচ্ছি পেছনের টায়ারের দিকে। এই হচ্ছে পেছনের টায়ার, এই হচ্ছে পেছনের টায়ার। এটাও হচ্ছে কিন্তু এমআরএফ নাইলো গ্রিপ জেপার। এই টায়ারের সাইজ হচ্ছে কিন্তু 130, রিমের সাইজ হচ্ছে 17, আর টায়ারের পুরো সাইজটা হচ্ছে 130/70। এই যে এখানে কিন্তু লেখা আছে 130/70, আর রিমের সাইজ হচ্ছে 17। পেছনের চাকার মধ্যে দেখা যাচ্ছে একটা মাডগার্ড দিয়ে দিছে, যেরকম আমরা দেখছিলাম পালসার NS 160-র মধ্যে। অবশ্যই এটা তারা খুবই ভালো একটা কাজ করেছে, কারণ কোম্পানি ফিটিং মানে হচ্ছে অবশ্যই একটু ভালো মানের ফিটিং। পালসার NS 160 এবং AS 150-র মতো এটার মধ্যেও কিন্তু ব্যবহার করছে আন্ডারবেলি এক্সজস্ট পাইপ। এই হচ্ছে আন্ডারবেলি এক্সজস্ট পাইপ। এই হচ্ছে রাইডারের ফুট রেস্ট, ডান পায়ের ব্রেক লিভার। এই হচ্ছে পিলিয়নের ফুট রেস্ট, ডান পাশেরটা আর কি। এবার আমরা চলে যাই ওই পাশে। এ হচ্ছে বাম পাশের পিলিয়ন ফুটরেস্ট, পালসার NS এর মতো করছে এটা। এ হচ্ছে গিয়ারের পাতানি আর কি। এ হচ্ছে গিয়ার লিভারের রড। তো এগুলা এই ফুটরেস্টের যা আছে এগুলো আমি সবই দেখতেছি পালসার AS NS এর সঙ্গে সাদৃশ্য রয়েছে। এই হচ্ছে ইঞ্জিন কাউল। ইঞ্জিন কাউলটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড়, খুবই আকর্ষণ তৈরি করছে এই মোটরসাইকেলটার মধ্যে। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 14 লিটার, বিশাল বড় ফুয়েল ট্যাঙ্ক দিছে। আর এটা যেহেতু FI, সুতরাং এটার মধ্যে কিন্তু আমাদের এই কার্বোরেটরের মতন চাবি দিয়ে রিজার্ভ অন বা অফ করার কোনো ব্যবস্থা নেই। মোটরসাইকেলটির লেন্থ 1989 মিলিমিটার, মোটরসাইকেলটির ওয়াইড 743 মিলিমিটার, মোটরসাইকেলটির হাইট 1050 মিলিমিটার, হুইল বেস 1358 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, মোটরসাইকেলটির কার্বোয়েট 154 কেজি। এখানে একটা কথা বলা বাহুল্য যে এটার যে আরেকটা ভ্যারিয়েন্ট আছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, ওইটার ওজন হচ্ছে কিন্তু 152 কেজি। আর ডুয়েল চ্যানেল ভ্যারিয়েন্ট, এই সামনে যে মোটরসাইকেলটি দেখাচ্ছি, এটির ওজন হচ্ছে কিন্তু 154 কেজি। এ হচ্ছে হ্যান্ডেলের বাম পাশের সুইচ। এ হচ্ছে হাই বিম, লো বিম, আপার ডিপার আর কি। এদিকে আছে 5 সুইচ। তারপরে এইদিকে আছে টার্নিং লাইট, লেফট রাইট। তারপরে এটা হচ্ছে হর্ন, এটার মধ্যে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, একদম সেম পালসার NS এ যে হর্নটা দিছে এটার মধ্যে আমি একই ধরনের হর্ন পাইছি। এ হচ্ছে হ্যান্ড গ্রিপ। এই হ্যান্ড গ্রিপটা আমার কাছে একদম পালসার NS এর মতোই লাগতেছে। আবার এইদিকে হচ্ছে ডান দিকের সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। তারপরে এই হচ্ছে হেডলাইট অন অফের সুইচ, আর এটা হচ্ছে সেলফ স্টার্টের বাটন। এই হচ্ছে পুরো হ্যান্ডেলটা একটু দেখাই নিচ্ছি। এটা ব্যবহার করছে এটা সিঙ্গেল পার্ট হ্যান্ডেল, যদিও আমরা পালসারে সারা জীবন ভর দেখে আসছি 3 পার্ট হ্যান্ডেল, কিন্তু এটার মধ্যে একটা সিঙ্গেল পার্ট হ্যান্ডেল ব্যবহার করছে, পাইপ হ্যান্ডেল। তবে আমি এটার মধ্যে বসে দেখছি এইটার হ্যান্ডেলের যে শেপটা তারা দিছে, কিছুটা 3 পার্ট হ্যান্ডেলের একটা ফিল আসে আর কি। এই যে এই পাশটা যে বাঁকায় দিছে, এদিকে ভিতরের দিকে চাপাই দিছে,
এই যে এটা যেমন ভেতরের দিকে চাপাই দিছে এই অংশটা, তো কিছুটা 3 পার্ট হ্যান্ডেলের একটা ফিল কিন্তু আসে। কালো রঙের এই মোটরসাইকেলটির মধ্যে কিন্তু গ্রে কালারের স্টিকারও আছে। এই যে এটা কিন্তু স্টিকার, এটা কিন্তু আলাদা কোনো রং না, এটা স্টিকার। এটা চিপে দিলে কিন্তু এদিকে উঠে যাবে। আচ্ছা, তারপরে এদিকে হচ্ছে ইউএসবি চার্জিং পোর্ট, ভালো কাজ করছে। আচ্ছা, তারপরে সিটটার দিকে একটু তাকাই। সিটটা কিন্তু হচ্ছে ডাবল পার্ট, ঠিক আছে, সিটটা ডাবল পার্ট। সিটটাকে আমরা একটু খোলার চেষ্টা করি। সিটের কাপড়টা কিন্তু বেশ ভালো, খুবই উন্নত মানের কাপড় দিছে, তবে একটু যত্ন নিতে হবে। যত্ন যদি না নেন তাহলে কিন্তু এই সিটের কাপড় আপনারে ভোগাবে। আচ্ছা, এই হচ্ছে পেছনের সিট লক, এই যে খুলছে, পেছনের সিট খুললাম। এই হচ্ছে পেছনের সিটের অবস্থা। এই জায়গারও স্পেসটা আপনাদেরকে একটু দেখাইলাম। তারপরে এই সামনের সিটটারও কিন্তু এখন ইজিলি খোলা যাচ্ছে। খুলি তো, দেখি ভিতরে কি আছে না আছে। খুললাম। ও আচ্ছা, আরে ভালো কাজ করছে তো, এয়ার ফিল্টার এখানে বসাই দিছে। যাক, ভালো হয়েছে। এর পালসার এনএস এর মতো হইলে তো এয়ার ফিল্টার বদলাইতে হইলেও ট্যাঙ্কি নামানো লাগতো। যাক, এটা আপনারা নিজেরাই এয়ার ফিল্টার এনে নিজেরাই পরিবর্তন করতে পারবেন। এই যে এদিকে চারদিকে স্ক্রু করা আছে। আর ব্যাটারি এবার দেখতেছি শোয়াই দিছে। ব্যাটারি কিন্তু হচ্ছে মেনটেনেন্স ফ্রি, সিল্ড ব্যাটারি আর কি। এটা হচ্ছে 12 ভোল্ট 4 এম্পিয়ারের। এবারে চলে আসছে মিটারের দিকে। ইগনিশনটা অন করি। অন করলাম। বাহ, মিটারের মধ্যে বেশ কিছু রঙের সমাহার দেখা যাচ্ছে, একদম নীল লাইট জ্বলে উঠছে। আচ্ছা, তো এটার মধ্যে কি কি আছে? এই যে এবিএস ইন্ডিকেটর, তারপর আরপিএম লিমিট, টেকোমিটারটা করছে অ্যানালগ, এদিকে স্পিডোমিটার ডিজিটাল, তারপরে অডোমিটার। এই যে এখানে 2 লেখা আছে, অর্থাৎ এটা 2 কিলোমিটার চলছে। এদিকে ফুয়েল গজ দণ্ডায়মান আকারে আসবে। তারপরে দেখি তো ট্রিপ মিটার কয়টা দিছে। কোথায় ট্রিপ মিটার? এই যে ট্রিপ 1, ট্রিপ 2, আর একটা হচ্ছে ডিটিই কিলোমিটার। এদিকে আছে গিয়ার ইন্ডিকেটর, এদিকে আছে এফআই সিস্টেমের যদি কোনো এরর আসে তাহলে সেই এটা সিগন্যাল দিবে। ইঞ্জিন চালু অবস্থায় আর কি সিগন্যালটা দিবে। এখন এটা জ্বলছে, কিন্তু স্টার্ট দিলে এটা চলে যাবে। আর স্টার্ট দিলেও যদি না যায় তাহলে ধরে নিতে হবে এটার এফআই সিস্টেমের মধ্যে কোনো না কোনো ফল্ট আছে, ঠিক আছে। স্টার্ট দিলে কিন্তু এটা চলে যাবে, স্টার্ট দেওয়ার পরে যদি থাকে তাহলে কিন্তু সমস্যা। তারপরে এটা হচ্ছে অয়েল প্রেসারের সিগন্যাল, এটাও কিন্তু ইঞ্জিন স্টার্ট দিলে চলে যাবে। আর তারপরে যদি থাকে তাহলে বুঝতে হবে অয়েল প্রেসারে কোনো সমস্যা আছে। এটা ব্যাটারি ইন্ডিকেটর, এটাও কিন্তু স্টার্ট দিলে চলে যাবে। ব্যাটারিতে কোনো সমস্যা আসলে তখন কিন্তু এটা জ্বলবে, এটাগুলো অনেকেই জানেন। এটা হচ্ছে নিউট্রাল সাইন। তারপরে এদিকে গিয়ার ইন্ডিকেটর আছে, এটা আমাদের দেশের মানুষজন খুব পছন্দ করে। তারপরে টার্নিং লাইটের সাইন হচ্ছে ঠিক এই দিকে, ঠিক আছে। মিটারে কিন্তু আরো কিছু ফিচার আছে, ওগুলো নিয়ে আমি ভবিষ্যতে আরো ডিটেল কথাবার্তা বলবো। আজকে আপাতত এতটুকুই রইলো। এদিকে 2টা বাটন, এটা হচ্ছে মোড বাটন, এটা হচ্ছে সেট বাটন। এবার আমরা চলে আসবো হচ্ছে হেডলাইটের দিকে। এখনো হেডলাইটটা জ্বালাই নাই, জ্বালানোর আগে একটু দেখাই নিচ্ছি কিরকম দেখা যায়। খুবই অ্যাগ্রেসিভ করছে আমাদের দেশের ইয়ামাহা MT-15 এর সাথে, এটার কিন্তু প্রচুর মিল আমি দেখতে পাই। এই 2টা হচ্ছে এলইডি ডিআরএল পার্কিং লাইট, আর এইখানে হচ্ছে প্রজেকশন লাইট। তো এখন আমরা মোটরসাইকেলটাকে স্টার্ট করব, স্টার্ট না করলে এটা কিন্তু জ্বলবে না, ঠিক আছে। বাস, স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়া মাত্রই কি দাঁড়াইলো রেজাল্টটা? এই 2টা লাইট জ্বলছে। এই 2টা হচ্ছে কিন্তু এলইডি ডিআরএল পার্কিং লাইট, ঠিক আছে। এলইডি ডিআরএল পার্কিং লাইট জ্বলছে। আর এটা হচ্ছে পাস লাইট। এই যে আমি এখন 5 সুইচে চাপ দিছি, আর এই দিকে একটা সুইচ আছে, এই সুইচটারে যদি আমি এভাবে এদিকে দেই তাহলে হেডলাইটটা কিন্তু জ্বলবে। এদিকে দিলাম, এই যে এখন হেডলাইটটা জ্বলছে। এই যে এদিকে দিলাম, হেডলাইটটা জ্বলছে। আবার এটারে ওইদিকে নিয়ে যাই, হেডলাইটটা কিন্তু অফ হয়ে যাবে। এই যে এদিকে আনলাম, হেডলাইট অফ হয়ে গেছে। আবার এদিকে দিলাম, হেডলাইট জ্বলছে। অর্থাৎ হেডলাইটটা সুইচ দ্বারা নিয়ন্ত্রিত। এমনিতে মোটরসাইকেল স্টার্ট করলে শুধুমাত্র পার্কিং লাইটটা জ্বলবে। যাক, এটার হেডলাইটের যে শেপটা করছে, ডিজাইনটা করছে, আমার কাছে কিন্তু যথেষ্ট রকমের ভালো লাগছে। এবং এখন আলোর পরিমাণ যা দেখতে পাচ্ছি, এই যে একটা আলোর ছটকা পড়ছে এই জায়গায়, মনে হচ্ছে আলোর পরিমাণ ভালোই হবে আর কি। এখন বাকিটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে গেলে ভালোভাবে বোঝা যাবে। এবার আমরা চলে আসলাম হচ্ছে সিগন্যাল লাইটে। এই হচ্ছে সিগন্যাল লাইট, এটা অবশ্য তারা করছে হ্যালোজেনে। এই জিনিসটা একটু খারাপ লাগলো আর কি। সবই তারা করছে এলইডি, কিন্তু সিগন্যাল লাইট তারা করছে হ্যালোজেন। এই হচ্ছে ব্যাকলাইট। ব্যাকলাইটে এবার একটু জ্বালাই, দেখি কেমন লাগে দেখতে। বাহ, এটাও কিন্তু এলইডি করছে, বেশ ভালো।
এটার ভিজিবল পাওয়ার বেশ ভালোই হবে, খুবই সুন্দর করছে, স্টাইলটাও কিন্তু খুবই সুন্দর। এর সাইড স্ট্যান্ডের মধ্যে একটা ফিচার দেওয়া আছে, তো আমরা এবার এই ফিচারটা দেখবো। তো এখন মোটরসাইকেলটার কিন্তু ইঞ্জিন অফ আছে এবং এটা আছে কিন্তু নিউট্রালে, আবার এদিকে সাইড স্ট্যান্ডটাও কিন্তু তোলা আছে। তো চলেন আমরা সাইড স্ট্যান্ডের কি ফিচারটা আছে ওটা একটু দেখি। ব্যাস, এখন কিন্তু মোটরসাইকেলটা স্টার্ট নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলটা স্টার্ট নিছে। এখন সাইড স্ট্যান্ডটাও কিন্তু উঠানো আছে। এখন সাইড স্ট্যান্ডটা ফেলে দেই, ফেললাম, সাইড স্ট্যান্ড ফেললাম, আর এদিকে এটা আছে কিন্তু নিউট্রালে, এখনো কিন্তু ইঞ্জিনটা চালু আছে। এখন কি করব, এখন এটার একটা গিয়ারে দিব স্টার্ট অবস্থায়, এবং সাইড স্ট্যান্ড ফেলা অবস্থায় এটার একটা গিয়ারে দেই। গিয়ারে দিলাম, গিয়ারে দেওয়া মাত্রই কিন্তু কি হয়েছে, স্টার্ট কিন্তু অফ হয়ে গেছে। অর্থাৎ এই যে আমি গিয়ারে দিছি এক গিয়ারে, এমনি কিন্তু এটা স্টার্টটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ নিউট্রাল অবস্থায় সাইড স্ট্যান্ড যদি ফেলা থাকে সেক্ষেত্রে মোটরসাইকেল স্টার্ট নিবে, কিন্তু গিয়ারে থাকা অবস্থায় যদি সাইড স্ট্যান্ড ফেলা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা স্টার্ট নিবে না। আবার এদিকে কিন্তু সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও আছে মিটারে, এই যে এখানে কিন্তু লেখা উঠছে। আমি যদি সাইড স্ট্যান্ড তুলে ফেলি, এই যে লেখাটা কিন্তু চলে গেছে, আবার নিচের দিকে নামাইলে লেখাটা এইভাবে চলে আসবে। তো এবারে চলে আসছি হচ্ছে ইঞ্জিন সাউন্ডটা দেখার জন্য। এটা হচ্ছে আন্ডারবেলি এক্সজস্ট, এই যে দেখতেই পাচ্ছেন আন্ডারবেলি এক্সজস্ট পালসার NS 160 এবং পালসার AS 150 মতন। তো এবার আমি ইঞ্জিনটাকে স্টার্ট দিই। তো এই হচ্ছে এটার ইঞ্জিনের সাউন্ড। আমার কাছে ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি ভালোই লাগছে। লোয়ার পিএম এর সাউন্ডটা একটু খারাপ লাগে, কিন্তু হাইয়ার পিএম এ আমার মনে হয় যে এটার সাউন্ডটা বেশ ভালো আসবে। আন্ডারবেলি এক্সজস্টের সাউন্ড আসলে এরকমই হয়, তবে সাউন্ডটা কিন্তু খানিকটা সফট। পালসার NS এ আমরা দেখছিলাম যে সাউন্ড অনেক হার্ড, কিন্তু এটা কিন্তু সাউন্ডটা কিছুটা কিন্তু সফট। মোটরসাইকেলটার বিল্ড কোয়ালিটির দিকে যদি তাকাই, বিল্ড কোয়ালিটি এখন পর্যন্ত আমি দেখতেছি বেশ ভালোই করছে, খুবই শক্তপোক্ত। কালার ফিনিশিং সবই কিন্তু খুবই প্রিমিয়াম করছে। বাজাজের প্রিমিয়াম মোটরসাইকেল যদি আমি এটাকে বলি সেক্ষেত্রে কিন্তু এটা ভুল হবে না, যথেষ্ট রকমের প্রিমিয়াম করছে। রঙের কোয়ালিটি বলি, চারপাশে যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করছে সবগুলাই কিন্তু আমার কাছে এখন পর্যন্ত বেশ ভালোই মনে হচ্ছে। ভবিষ্যতে তারা কি করে আমি ঠিক জানি না, তবে এখন পর্যন্ত যা যা দেখতেছি বেশ ভালোই লাগছে। পেছনে নাম্বার প্লেট হোল্ডার, ইচ এভরিথিং। তারপরে এই যে চেসিসটা, ব্যাক চেসিস, সুইংআর্ম চেসিস আর কি, সুইংআর্ম চেসিসটাও কিন্তু যথেষ্ট রকমের খুবই শক্তপোক্ত। তারপরে ইঞ্জিন কভার যেটা দেখতেছি সেটা হচ্ছে পালসার আগের এই যে 150 টুইন ডিস্ক বা সিঙ্গেল ডিস্ক ABS যেগুলা মার্কেটে আছে 150 ঠিক ওগুলার মতোই কিন্তু করছে। আর এটার যে ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে কিন্তু 20W50, আর ইঞ্জিন অয়েল দিতে হবে কিন্তু হচ্ছে 1300 মিলি। অয়েল ফিল্টার যদি পরিবর্তন করেন তাও 1300, পরিবর্তন না করেন তাও 1300। আর যদি ইঞ্জিনে কোনো কাজকর্ম করানো হয়, অর্থাৎ ইঞ্জিন ওভারহল করানো হয়, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল দিতে হবে হচ্ছে 1450 মিলি। এটা কিন্তু কোম্পানির ভাষ্য। মোটরসাইকেলটা কিন্তু বর্তমানে শুধুমাত্র প্রি বুকের ভিত্তিতে পাওয়ার ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি যে ইনস্ট্যান্ট টাকা দিলে যাই সেটা নিতে পারবেন এরকম কোনো ব্যবস্থা এখনো হয় নাই। আগে এসে প্রি বুক দিতে হবে। প্রি বুক দেওয়ার জন্য চলে আসতে পারেন SK ট্রেডার্সে, ঠিকানা স্ক্রিনে দিয়ে দিলাম, তাছাড়া থাকছে ডেসক্রিপশন বক্সে। তো যাই হোক, আজকে আসলে যতটুকু সম্ভব হয়েছে এই মোটরসাইকেল সম্পর্কে আমিও কিছু জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, দেখছি, এবং সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো সামনে অবশ্যই এই মোটরসাইকেল আবার যেদিন পাবো, যেদিন রাস্তায় নামানোর সুযোগ পাবো, সেদিন অবশ্যই আরো ভিন্ন ধর্মী, আরো অন্য ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।